প্রাথমিক থেকে উচ্চশিক্ষাকে ঢেলে সাজাচ্ছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান প্রত্যাশিত জায়গায় নয়, গবেষণায় জোর প্রধানমন্ত্রীর। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজারে অস্থিরতা, মন্তব্য বিরোধী দলীয় নেতার। জনস্বার্থে সংসদের ভেতরে বাইরে সোচ্চার থাকার প্রত্যয়। হাওরের পানি কমার আগেই আবারও ভয়াবহ পরিস্থিতিতে পড়তে যাচ্ছে কৃষক। বৃহস্পতিবার থেকে 4-5 দিন টানা বৃষ্টির পূর্বাভাস। প্রাথমিক থেকে উচ্চশিক্ষাকে ঢেলে সাজাচ্ছে সরকার, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময় উপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়া বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা প্রায় অসম্ভব। তিনি জানান, শুধু পুঁথিগত শিক্ষা নয়, গবেষণা ও উদ্ভাবনী শিক্ষায় আরও বেশি মনোযোগ দিতে হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উচ্চশিক্ষা নিয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, একাডেমিক সিলেবাসকে সময় উপযোগী করার কাজ এরই মধ্যে হাতে নিয়েছে বর্তমান সরকার। উচ্চশিক্ষার পরও দক্ষতার অভাব, কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব দূর হবে না। শিক্ষার্থী থাকা অবস্থায় দক্ষতা অর্জন করতে উদ্যোক্তা তৈরিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে সরকারের বলে জানান তারেক রহমান। বর্তমান সরকার উচ্চশিক্ষা ব্যবস্থা সময় উপযোগী করতে ইন্টার্নশিপ ও ইন্ডাস্ট্রিয়াল একাডেমির সহযোগিতা বৃদ্ধির চেষ্টা করছে। র্যাঙ্কিং এর ক্ষেত্রে সাধারণত গবেষণা, প্রকাশনা, পাবলিকেশন, সাইটেশন এবং উদ্ভাবন, এই বিষয়গুলোকে মনে হয় বেশি গুরুত্ব দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমাদের অবস্থান কোথায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের শিক্ষাবিদগণ নিশ্চয়ই আরও চিন্তা ভাবনা করবেন। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলেও কষ্টসাধ্য হয়ে পড়বে। বর্তমানে যারা দেশে বিদেশে জ্ঞানে বিজ্ঞানে অর্থবিত্তে প্রতিষ্ঠিত, সেই সব অ্যালুমনাইদেরকে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণা উন্নয়নে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার জন্য আমি উপস্থিত শিক্ষাবিদদের প্রতি বিনীত আহ্বান জানাই। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সচিবালয়ে ব্রিফিং করছেন। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। এক বছর আগে তো 12 দিনের যুদ্ধ হয়েছিল, মনে হয়েছিল যে আর হবে না, কিন্তু হলো। তো আমাদের সতর্ক থাকতে হবে ওটা, এবং আমরা আরো বেশি পরিমাণ রিজার্ভ রাখা। এটা কবে উদ্বোধন করবেন? মহেশখালীতে আপনার আমার সরকার মানে রিজার্ভারের জন্য কবে থেকে চালু করবে, আর বাকি নতুনগুলো কাজ আপনারা যদি শুরু করার কথা যেটা বলতেছেন সেটা কবে, কোথায়, নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে এগুলো, আর ওটাও হয়েছে। ওটার উদ্বোধনটা কবে হবে, সেটা উদ্বোধন উপযোগী করতে কত সময় লাগে, বাকিগুলো কবে নাগাদ হবে, এগুলো নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আমরা খোঁজ নিয়ে নেক্সট ব্রিফিং এটা জানাবো যে এটা কবে নাগাদ হতে পারে। আমি জানি, কিন্তু আমি দ্রুত বক্তব্য পেয়েছি, সচিব এটা জানিয়েছেন। আমি পরে মন্ত্রণালয়ে এটার ব্যাপারে ফাইনাল খোঁজ নিতে গেছি আজকে ব্রিফিং এর আগে, এবং সেই ব্রিফিং এর আগে আমি খোঁজ নিতে দেখলাম যে না, তদন্ত কমিটিটা এখনো তৈরি হয়নি। এটা হলো ফাইনাল খবর। তবে প্রসেস চলছে এবং প্রায় কাছাকাছি পর্যায়ে আমরা পৌঁছে গেছি তদন্ত কমিটি তৈরি হওয়ার ক্ষেত্রে আর কি। হ্যাঁ, যে বক্তব্যটার কথা বলছেন সেটা আমিও মিডিয়ায় দেখেছি, এবং মিডিয়া দেখে এটা কনফার্ম করতে গেছি। তাতে জানা গেল যে না, এটা এখনো পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই দেশের বাজার ব্যবস্থা অস্থির হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার ভোরে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে কথা বলেন তিনি। জামায়াত আমির অভিযোগ করেন, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি করা হচ্ছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের জন্য বাজারকে সহনীয় পর্যায়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। জনগণের স্বার্থে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল এ বিষয়ে সোচ্চার থাকবে। সংসদের 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করা সহজ। আমি না হয় একটা পণ্যের ব্যবসা করি, কিন্তু আরো 100টা পণ্য যে আমার কিনা লাগে, ওখানে গিয়ে তো আমাকে বিড়ম্বনার শিকার হবে। মানুষের না বিশ্বাস, বিশেষ করে স্বল্প আয়ের মানুষ যারা, তাদের অবস্থা এখন বেঁচে থাকাই তাদের জন্য কঠিন হয়ে গেছে।
হাওরে আবারও ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বৃহস্পতিবার থেকে 4 থেকে 5 দিন চলতে পারে এই বৃষ্টিপাত। ফলে হাওরের পানি কমার আগেই আবারও ভয়াবহ পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন কৃষক। বিশেষজ্ঞরা বলছেন, হাওর নিয়ে সঠিক গবেষণা ও পরিকল্পনা না থাকায় বারবার ক্ষতির মুখে পড়ছেন কৃষক। বেশ কয়েকদিনের টানা ভারী এবং অতি ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে হাওরের বেশিরভাগ এলাকা। হাজার হাজার হেক্টর কৃষি জমি ডুবে গিয়ে নষ্ট হয়েছে কৃষকের স্বপ্নের ধান, নিঃস্ব হয়েছেন বহু কৃষক। এই অবস্থায় কয়েকদিন ধরে বৃষ্টি কমে আসলে কিছুটা স্বস্তি আসে হাওরের কৃষকের মাঝে। মাঝে মাঝে রোদ থাকায় অন্তত ভেজা ধান শুকাতে পারছেন অনেকেই। যদিও পানিতে মাঠেই, এমনকি কাটার পরও রোদের অভাবে নষ্ট হয়ে গেছে বহু ধান। তবে সাময়িক এই স্বস্তি বেশি দিন টিকছে না, কারণ কয়েকদিনের মধ্যেই আবারও ভারী এবং অতি ভারী বৃষ্টির কবলে পড়তে যাচ্ছে হাওর এলাকা। ফলে আবারও আসতে যাচ্ছে ভোগান্তি। মিজোরাম থেকে শুরু করে আপনার বিশেষ করে আপনার মেঘালয় এবং সিলেট এই রিজনে বৃষ্টিটা হবে। সেক্ষেত্রে ধরুন 14-15 তারিখে ওই সব জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 3-4 দিনের মতো এটা স্টে করতে পারে। সেই সময় প্রথম দিকে হয়তো মাঝারি ধরনের ভারী বর্ষণ হবে, গ্র্যাজুয়ালি হয়তো ভারী বর্ষণ 1-2 দিন হবে, আবার কমে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, হাওরে এমন দুর্যোগ প্রতিবারই আসবে। সেই হিসাব ধরেই প্রস্তুতি নিতে না পারলে প্রতিবারই এমন ক্ষয়ক্ষতিতে পড়তে হবে কৃষকদের। শুধুমাত্র সতর্কতা না, সার্বিক প্রস্তুতির ক্ষেত্রে আমাদের ঘাটতিগুলো কি আছে সেগুলোকে চিহ্নিত করে গবেষণার মাধ্যমে চিহ্নিত করতে হবে। যেখানে আমাদের আরও বড় প্রবলেম যে আমরা গবেষণা করি না। এখানে মুহূর্তের মধ্যে কয়েক হাজার হেক্টর জমির ধান কেটে ফেলা যায় মেকানিক্যাল ওয়েতে। কাজে সেই যান্ত্রিক যে আমাদের সমস্যাগুলো রয়ে গেছে সেগুলোও কিন্তু সমাধান করতে হবে। এটা কিন্তু নতুন একটা ডাইমেনশন আমরা তৈরি করতে পারি। এরই মধ্যে হাওরে ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়ে গেছে 1000 কোটির উপরে। সামনে আবারও পানিতে ডুবলে নতুন করে নিঃস্ব হবে আরও বহু কৃষক। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। লেবাননে ইসরায়েলের হামলায় নিহত 2 বাংলাদেশের বাড়ি সাতক্ষীরায়। এরা হলেন সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম বেলাল হোসাইন। বেলাল, কি পরিস্থিতি দেখছেন নিহতদের বাড়িতে, কি বলছেন স্বজনরা, জানাবেন। শ্রাবন্তী, আসলে এখানে একটা শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আমরা এখানে এসে যেটা খোঁজ নিয়েছি, এই বাড়ির 4টা মেয়ে এবং একটা ছেলে, সেটা হচ্ছে শফিকুল। তিনি মাত্র 2 মাস আগে বিদেশে গিয়েছিলেন, লেবাননে গিয়েছিলেন এবং যাওয়ার সময় তিনি প্রায় 10 লক্ষ টাকা ঋণ করে এখান থেকে গিয়েছিলেন। এই ঋণের বোঝা মাথায় নিয়ে কিন্তু তিনি গিয়েছেন এবং আত্মীয় স্বজন, এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে এই ঋণ তিনি করেছেন। আমরা বাড়িতে আসার পরে যে পরিস্থিতি, সেটি হচ্ছে তার 2টো কন্যা সন্তান রয়েছে। সেই কন্যা সন্তানকে নিয়ে কিন্তু তার স্ত্রী একেবারে দিশেহারা হয়ে পড়েছেন। আমরা দেখছি যে মাঝে মধ্যে তার স্ত্রী কিন্তু একেবারে অচেতন হয়ে পড়ছেন। তার যে বৃদ্ধা পিতামাতা রয়েছে, তারা দুজন খুবই অসুস্থ মানুষ। তারা কিন্তু আসলে মাঝে মধ্যে কথাই বলতে পারছেন না, বাকরুদ্ধ হয়ে পড়ছেন। আমরা আসলে বাড়ির যে পরিস্থিতি বা পরিবেশ, তাদের আসলে অবর্ণনীয় একেবারে ভূমিকায় রয়েছে। এখন এখানে যে মানুষের যে মর্মান্তিক মানবিকতার যে বিষয়টা, এটি কিছুক্ষণ আগে সাতক্ষীরা সদর উপজেলা ইউনো সাহেব, সদর উপজেলা নির্বাহী অফিসার এখানে এসেছিলেন। তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন এই পরিবারটির পাশে থাকবেন এবং এই পরিবারটির কিন্তু দাবি যেটি, সেটি হচ্ছে লাশটি দ্রুত দেশে আনা হোক এবং এই যে ঋণগ্রস্ত যে পরিবারটির পাশে দাঁড়ানোর দাবি। আমরা একটু যুক্ত করতে চাই যে নিহতের যে স্ত্রী রয়েছেন, স্ত্রীকে আপনি জানাবেন আপনার সাথে সর্বশেষ কখন আপনার স্বামীর কথা হয়েছিল? পরশুদিন রাত্রে বলতেছে যে ফোন দিয়েছে, এরকম রাত্রে 11টা-12টা কি ফোন দেয়, তখন উবিরের জায়গায় 7-8টা বাজে। এর ফোন দিলে বলতেছে বলতে ভালো আছো, তো বলতে গিয়ে ভালো। কি বলতেছে বলতে এক্ষুনি ডিউটি করে আসলাম, হইতেছে রান্না করবো। আর লুডুস টুডুস এসে একটু রান্না করে, সব হিটা হুটা থাকে। ওদের মালিকটা ভালো ছিল খুব, জিনিসপত্র হিটা সেটা দেয়, সবকিছু দেয়। দেখে রাতে কথা বলে শুয়েছি, সকালবেলার থেকে ওনার সাথে আর কোনো যোগাযোগ নেই, কথা নেই। এর ওই জায়গার থেকে একজন ভাই যারা নিয়ে গেল ওনার সাথে করে, ঝাঁকের দ্বারাই গেছে। সেই ভাই আমার ফোন দিয়ে বলতিস কি, দুলা ভাই আজকে ফোন দিস না, কথা হয়েছ না? আর রাতে কথা হয়েছে, দিনই মানে তো কথা হয়নি। কেন ভাই, তোমার সাথে কথা হয়নি? বলতে কি আমার সাথে রাতে কথা হয়েছে, সারাদিন কথা হয়নি। ওরা এক জায়গায় 10 জন ছিল, কারোর সাথে যোগাযোগ পাতে নেই, সবগুলির ফোন নেট বন্ধ। রাত্রি রোগীর পাশে বোম পুড়িছে, কেটে কি হয়েছে তাই বলতে পারতেছ না। তা আমি কোনটা যাচ্ছি, আমি তো বলতে ভাই বলতে তুমি আগে যাও, কি হয়েছে আমার আগে জানাও।
যে এই দেখে কি কইতেছে যে এই জায়গায় কিচ্ছু নেই, সব বিল্ডিং পড়ি, সে মালিকের বিল্ডিং সব ভেঙে চুরি, কিচ্ছু নেই, সব সাদা হয়ে গেল। বলতে আমি হাসপাতালে যাব, তুমি আমার একটা দুলাভার ছবি পাসপোর্টের কপি টপি দাও, আমি হাসপাতালে যাব। যেই 3টি লাশ রয়েছে, আমার স্বামী আর ওই যে কাদাকাতে নাহি দিছে, দুজন একসাথে গেছে, আর ওখানকার একজনের রয়েছে, আর 7 জন একেবারে পুরি বসে। আসলে আমরা বর্তমানে ছিলাম সাতক্ষীরা সদর উপজেলার যে শফিকুল ইসলাম ছিলেন, শফিকুলের বাড়িতে, আরেকজন রয়েছে নাহিদ ইসলাম, তার বাড়ি কিন্তু আশাশুনিতে, এবং সেখানেও কিন্তু শোকের মাতম চলছে। আমরা জানি, আমরা খোঁজ নিয়েছি, এবং এখানে এসে আমরা যেটি জেনেছি আসলে শফিকুল ইসলামের আসলে বাড়িতে পুরুষ মানুষ বলতে কেউ নাই, যে কারণে পরিবারটি একেবারে ভেঙে পড়েছে, এবং প্রতিবেশীরাও কিন্তু এটা নিয়ে খুবই সমবেদনা জানাচ্ছেন এবং মর্মাহত যে আসলে একটি পরিবার একেবারে নিঃস্ব হওয়ার পথে। তো শ্রাবন্তী, দেশে ক্রমেই বড় হচ্ছে হামে শিশু মৃত্যুর মিছিল। উপসর্গ নিয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে হাজারের বিষয়ে। এই বিষয়ে আরো জানাতে ঢাকা এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব ঢাকায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তাহসিনা জেসি। জেসি, আক্রান্তদের কোন এলাকা থেকে বেশি আসছে আর হাসপাতালে চিকিৎসা সেবা কেমন পাচ্ছে তারা জানাবেন। শ্রাবন্তী, আপনাকে গত কয়েকদিন ধরে যেমনটি জানাচ্ছিলাম যে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে আসলে সবচেয়ে বেশি হামের শিশুরা ভর্তি রয়েছে। এখানে শয্যা সংখ্যা 100টি থাকলেও এর থেকে বেশি শিশু আমরা দেখতে পাচ্ছি ভর্তি রয়েছে। আমরা হাসপাতালের যে হামের ওয়ার্ড রয়েছে তার বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যালকনিতে, বারান্দায় বেড ফেলে ফেলে প্রচুর রোগীকে রাখা হয়েছে, এবং আমরা এই হাসপাতালের রোগীদের সাথে কথা বলেছি। আমরা দেখেছি যে বেশিরভাগই রাজধানীর বাইরের যে জেলাগুলো রয়েছে সেখান থেকে এসেছে। যেমন নারায়ণগঞ্জের রোগী আমরা অনেক দেখেছি, গাজীপুর থেকে প্রচুর রোগী আসছে। এছাড়া দক্ষিণাঞ্চল যেমন পটুয়াখালী, ভোলা, এসব জেলা থেকেও অনেক বাবা মা তাদের শিশুদেরকে নিয়ে আসছেন, এবং তারা বলছেন যে আসলে এসব শিশুরা, অসুস্থ শিশুরা প্রথম দিকে জেলা সদর হাসপাতাল বা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয় তাদেরকে, কিন্তু পরবর্তীতে 2-4 দিন রাখার পরই, হাম ধরা পড়ার পরই তাদেরকে সেখান থেকে আসলে ঢাকায় নিয়ে চলে আসার পরামর্শ দেওয়া হয়। এবং ঢাকায় এসে তারা বিভিন্ন হাসপাতালে ঘুরতে ঘুরতে যখন এখানে আসেন তখন আসলে শিশুগুলোর অবস্থা আরও খারাপ হতে থাকে, অবনতি হতে থাকে। ফলে দেখা যায় যে এসব শিশুর নিউমোনিয়াটা আরও মারাত্মক আকার ধারণ করে, কিংবা তাদের আইসিইউ প্রয়োজন হয়ে থাকে, এবং তাদের শারীরিক যে অন্যান্য জটিলতাগুলো রয়েছে সেগুলো আসলে আরও বাড়তে থাকে। তো আপনারা দেখছিলেন যে এখানে প্রচুর শিশু রয়েছে। গত কয়েকদিন ধরে আপনারা জানেন যে হামে শিশু মৃত্যুর সংখ্যা কিন্তু 400 ছাড়িয়ে গেছে, অর্থাৎ পরিস্থিতি কিন্তু ক্রমেই উদ্বেগজনক হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর একটি জরিপ চালিয়েছে, এবং তারা বলছে যে হামে যেসব শিশু আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে 74% শিশুই টিকা পায়নি, অর্থাৎ তারা কোনোভাবেই হয়তো টিকা কার্যক্রমের আওতায় তারা আসতে পারেনি। এছাড়া 14% শিশুকে তারা আইডেন্টিফাই করেছে যাদের আংশিক টিকা সম্পন্ন হয়েছে, অর্থাৎ তারা হামের যে ইপিআইয়ের যে 2টি ডোজ রয়েছে তার মধ্যে তাদের হয়তো 1টি ডোজ সম্পন্ন হয়েছিল, তার আগেই তারা নতুন করে হামে আক্রান্ত হয়েছে। তো স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে ইতিমধ্যে গত 5 এপ্রিল থেকে তারা সারা দেশে যে টিকা কার্যক্রম শুরু করেছে, এবং সেই টিকা কার্যক্রম শুরুর ফলে আস্তে আস্তে কিন্তু যে রোগ প্রতিরোধ ব্যবস্থা সেটি তৈরি হতে শুরু করেছে, এবং যে কমিউনিটিতে যে হার্ড ইমিউনিটি গড়ে তোলার যে কথা বিশেষজ্ঞরা বলছেন, সেই হার্ড ইমিউনিটি তৈরি হচ্ছে, এবং তারা বলছেন যে সারা দেশে যে টিকা কার্যক্রম চলমান রয়েছে সেটি আরও কিছুদিন চলমান থাকলে এই চলতি মাসের 15 তারিখের মধ্যেই একটি দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। অর্থাৎ তারা বলছেন যে হামে আক্রান্ত শিশু সংখ্যা কমে আসবে এবং মৃত্যুর সংখ্যাও কমে আসবে। তো শ্রাবন্তী, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ অবস্থা। জেসি, আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে আরো জানাতে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী ময়মনসিংহ থেকে ইমরান হাসান রাব্বি। রাব্বি, হাসপাতালে হাম উপসর্গ নিয়ে কতজন ভর্তি আছে, চিকিৎসা ব্যবস্থা নিয়ে জানাবেন বিস্তারিত। শ্রাবন্তী, ময়মনসিংহ বিভাগের যে 4টি জেলা রয়েছে, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং ময়মনসিংহ, এবং এর বাইরের যে কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল জেলা রয়েছে, মোট 6টি জেলাতেই আশঙ্কাজনকভাবে এই হাম উপসর্গ, হাম রোগী যারা রয়েছেন তাদের সংখ্যা কিন্তু বেড়েই চলছে। উদ্বেগজনকভাবে এই হামে যারা আক্রান্ত হচ্ছেন এবং এই উপসর্গ নিয়ে যারা হাসপাতালে আসছেন তাদের মৃত্যুর মিছিলও কিন্তু বাড়ছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই 6 জেলা থেকেই হামে আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত এই হাসপাতালে 29 জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে, এবং এখন পর্যন্ত এই হাসপাতালে 1270 জন
হাম উপসর্গ নিয়ে রোগী ভর্তি ছিল, যার মধ্যে 1145 জন ইতোমধ্যে ছুটি হয়েছে। এখন আজকে এই মুহূর্তে 96 জন রোগী ভর্তি রয়েছে। চিকিৎসকরা বলছেন আসলে যারা মৃত্যুবরণ করছে আসলে তাদের বেশিরভাগই মূলত অপুষ্টিজনিত বিভিন্ন রোগে আক্রান্ত, অনেকে হার্ট ফেলিওর এবং জটিল যে নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট রোগ রয়েছে তার কারণে কিন্তু আসলে মারা যাচ্ছেন। আসলে জ্বর, সর্দি, কাশি এই সকল উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এসেও হামে আক্রান্ত হচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাদের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগেরই আসলে বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলার ত্রিশাল, তারাকান্দা, ফুলপুর এবং এর বাইরে জামালপুরের মাদারগঞ্জ, নেত্রকোনা এবং শেরপুরের বিভিন্ন এলাকাতে। সেই হিসেবে আসলে হটস্পট নির্ধারণ করা হয়েছে ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল এবং তারাকান্দাকে, এর বাইরে নেত্রকোনার কয়েকটি এলাকা এবং শেরপুর এবং জামালপুরের কয়েকটি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। চিকিৎসকরা বলছেন দ্রুত সময়ের মধ্যে এই সর্দি, কাশি এবং ঠান্ডাজনিত যে কোনো রোগে যারা আক্রান্ত হচ্ছে শিশুরা তাদেরকে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের কাছে নিয়ে আসতে এবং যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্তও রেফার করার কথা বলা হয়েছে। তবে একটি শঙ্কার বিষয় হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও আসলে বিশেষায়িত কোনো আইসিইউ ইউনিট না থাকার কারণে এই মৃতের মিছিল বাড়ছে বলে চিকিৎসকরা আমাদেরকে বলছেন। এখান থেকে কর্তৃপক্ষরা জানিয়েছেন যে তারা একটি বিশেষায়িত আইসিইউ ইউনিটের জন্য আবেদন করেছেন। সেই আবেদন গৃহীত হওয়া সাপেক্ষে এখানে একটি আইসিইউ ইউনিট চালু হলে হয়তো মৃত্যুর সংখ্যা কমবে বলেও তারা ধারণা করছেন। এই ছিল শ্রাবন্তী আমার কাছে ময়মনসিংহ থেকে হামের সবশেষ আপডেট। রাব্বি, আপনাকে ধন্যবাদ। অভিনেতা ও নির্দেশক আতাউর রহমান মারা গেছেন। 10 দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে 85 বছরের জীবনের অবসান হয় তার। আজ বাদজোহর মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে তার প্রথম নামাজে জানাজা হবে। বেলা 3টায় নাগরিক শ্রদ্ধার জন্য মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বনানী কবরস্থানে হবে দাফন। সাংস্কৃতিক অঙ্গনে অত্যন্ত পরিচিত নাম আতাউর রহমান। মঞ্চ, টেলিভিশনে তিনি দক্ষতার সাথে অভিনয় করেছেন, নির্দেশনা দিয়েছেন নাটকে। 1941 সালের 18 জুন নোয়াখালীতে জন্ম নেন আতাউর রহমান। এক ছেলে ও এক মেয়ের জনক আতাউর রহমানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি পাড়ায়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রশাসনিক কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষক কর্মচারীরা। শিক্ষকদের পদোন্নতির দাবিতে চলমান শাটডাউন কর্মসূচির ফলে স্থবির বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। সোমবার থেকে পদোন্নতি প্রত্যাশী শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। পরবর্তীতে শিক্ষকরা দপ্তরে দপ্তরে গিয়ে কর্মকর্তাদের বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি দপ্তরগুলোতে তালা ঝুলিয়ে দিতে বলেন কর্মচারীদের। শিক্ষকরা জানান উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, প্রশাসনিকভাবে তাকে কোনো সহযোগিতা করা হবে না। প্রশাসনিক বিভিন্ন পদ থেকে পদত্যাগ করারও হুঁশিয়ারি দেন তারা। নরসিংদীর চরাঞ্চলে মেঘনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি। ভাঙনের ঝুঁকিতে বিভিন্ন গ্রাম। জীবিকার একমাত্র সম্বল কৃষি জমি হারিয়ে দিশেহারা সেখানকার কৃষক। তবে মেঘনার আগ্রাসন থামাতে প্রশাসনের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। বর্ষা আসতে ঢের বাকি, প্রকৃতিতে কেবল মধ্য গ্রীষ্ম, অথচ নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলে ভাঙছে মেঘনার পার। স্থানীয়রা বলছেন বছরের পর বছর ধরে ভাঙনের কবলে নজরপুর ইউনিয়নের নজরপুর, আলীপুর ও বাহেরচর গ্রাম। গেল কয়েক বছরে বিলীন হয়েছে শত শত বিঘা কৃষি জমি। অব্যাহত ভাঙনে 3 ফসলি বিস্তীর্ণ চরাঞ্চল পরিণত হচ্ছে গভীর নদীতে। ভাঙনের ঝুঁকিতে বিভিন্ন গ্রাম। কমপক্ষে 2000 কি 4000 বিঘা সম্পত্তি এখানে ছিল। এখন এই যে এখান থেকে কত 500 বিঘার জমি নাই। আমাদের যে সবটা ছিল এই সবে প্রায় 4 ভাগের 3 ভাগ বিলীন হয়ে গেছে নদীর গর্ভে। যদি বেশি পানি হয় একটা গাঁও একটা বাসা বাড়ি একটা থাকতাম না। স্থানীয়রা বলছেন কৃষি প্রধান চরাঞ্চলের লাখো মানুষের প্রায় 4000 বিঘা ফসলি জমি রক্ষা করতে পারে মাত্র 2.5 কিলোমিটারের একটি বাঁধ। কিন্তু বিভিন্ন দপ্তরের বারান্দায় বারান্দায় ঘুরেও মেলেনি সমাধান। তারা আইসা আমাদের কি করে আশ্বস্ত করে নির্বাচন গেছে চলে গেছে, তাদের কাজ নিয়ে ব্যস্ত, আমাদের খবরও রাখে না। কোনো ফসলই করতে পারি না, বাইঙ্গিয়া আমাদের বাড়ির কাছে আইসা করছে। এখন যদি সরকার যদি ইচ্ছা করে তাইলে এই বেড়িবাঁধটা যদি দেয় তাইলে আমরা এই জায়গায় থাকতে পারবো, বাঁচতে পারবো। ওই অঞ্চলে সমীক্ষা করে পাঠানো হবে মন্ত্রণালয়ে। ওখানে কৃষি জমি মেইনলি ভাঙছে,
এরপরে একটু পরে দূরেই বাড়িঘর আছে। কাজগুলো করতে তো আমাদের বেশ কিছু প্রসিডিউরাল ইস্যু থাকে, আমরা ব্যবস্থা নিচ্ছি। এলাকাবাসীর দাবি যে একটি বেড়িবাঁধ নির্মাণ হওয়া সামগ্রিক চিত্র উপস্থাপন করে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে যেটি তাদের দিয়ে সেখানে আমরা একটু পাঠিয়েছি এবং আশা করছি এই বিষয়ে আমরা একটি আসলে সমাধান বের করতে পারব। ফসলি জমি রক্ষায় মেঘনার ভাঙন রোধে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নেবে সরকার, এই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।